যেগুলো আলোচনা হয়েছিল তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকে 12 এডুকেশন ক্লাসে তোমাদেরকে আমরা নতুন জিনিস আলোচনা করব। তার আগে তোমাদের আগের দিনে কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা কিন্তু কেউ লিখে দেখাওনি, বলেছিলাম লিখে দেখানোর জন্য। তো সেটা তোমরা এবারে পর থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে তোমরা কিন্তু সবাই আমাকে কিন্তু লিখে দেখাবে। লিখে না দেখালে আমি বুঝতে পারবো না যে তোমরা তোমরা বুঝতে পারছো কি না। আর তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন তো আমাদের হচ্ছে না, ফলে বুঝতে পারছো কি না আমরা বুঝতে পারবো না। আর 2 নম্বর কথা হচ্ছে তোমাদের তোমরা কতটা লিখতে পারছো নিজেরা সেটা আমাদের দেখতে হবে। তো যাই হোক, তোমাদের প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা তোমাদের হচ্ছিল। তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের গুগল মিটের ক্লাসে কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল, এই জন্য এই সিস্টেমটা নিচ্ছি। এটা যদি তোমাদের মনে হয় যে ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আর অসুবিধা হলেও জানাবে। তো যাই হোক, আগের দিন তোমাদের প্রাথমিক শিক্ষার যে সর্বজনীনতা যে 11তম অধ্যায়টা শুরু হয়েছিল, সেখানে বেশ কিছুটা তোমাদের আমরা এগিয়েছিলাম। হ্যাঁ, যেমন সর্বজনীনতা শিক্ষার উদ্দেশ্যে যে বাধাগুলো, সে বাধাগুলো সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, তারপরে শিক্ষার বাধা, তারপর কী কী দায়, কী কী কর্তব্য, সেগুলো আমরা জেনেছি। আজকে দেখবো আমরা যে শিক্ষাকে সর্বজনীন করার জন্য সরকার অতিরিক্ত কি কৌশল নিয়েছে, সরকার অতিরিক্ত কি কি কৌশলগুলো নিয়েছে সেগুলো দেখবো। যে শিক্ষাকে সর্বত্রিক, তারপর থেকে আগের দিন যতটা আলোচনা হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা হচ্ছে। ওই চ্যাপ্টারে একই অধ্যায়ে আমরা আছি, একই অধ্যায় ঠিক তারপর থেকে আলোচনা যে শিক্ষাকে সর্বজনীন করার অতিরিক্ত কি কি কৌশল সরকার নিয়েছে। যেমন ধরো, এখানে আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এটা আমরা সবাই জানি, ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, একটা খুব বড় দেশ, সেখানে বহু সংখ্যক মানুষ বাস করে। বর্তমানে প্রায় 130 কোটি পরে মানুষ বাস করছে আমাদের দেশে। তো সেই টোটাল প্রত্যেকটা মানুষকে যে শিক্ষাযোগ্য শিশুকে যে শিক্ষালয়ের অধীনে আনা গেছে, এই কথাটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু স্বীকার করবে না। ঠিক আছে, যে দেশে যে কতগুলো শিশু বাস করছে, সমস্ত শিক্ষাযোগ্য শিশুকে প্রাথমিক শিক্ষা বা শিক্ষার অন্তর্ভুক্ত করা গেছে, সেই কথাটা কিন্তু কেউ স্বীকার করতে পারবে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। ফলে অনেক শিশুই কিন্তু এখনো বিভিন্ন কারণে, আর্থসামাজিক বিভিন্ন কারণে এখনো অনেক ছেলে মেয়ে কিন্তু শিক্ষার আঙিনা থেকে অনেক বাইরে থাকে। ঠিক আছে, এছাড়া যারা ধরো শিক্ষা লাভের সুযোগে শিক্ষা লাভ করতে এসছে, তারাও কিন্তু বিভিন্ন কারণে আর্থসমাজ, তারাও অনেকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শিক্ষা লাভ করা থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, বলে অনেকে শিক্ষা লাভের সুযোগই পাচ্ছে না, আর অনেকে সুযোগ পেয়েও কিন্তু শিক্ষা লাভ করতে পারছে না। হ্যাঁ, আর্থিক ও অন্যান্য সামাজিক কারণে তারা পাচ্ছে না। ফলে যারা ধরো একদম সুযোগ পাচ্ছে না, বা যারা শিক্ষা লাভ করতে করতে তারা বেরিয়ে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে, আর্থসামাজিক কারণে, বিশেষ করে আর্থিক কারণটা বেশি। আর দরিদ্রতম ভারতবর্ষের দরিদ্র দেশ, ফলে মানুষের এই জীবিকা অর্জন করতে করতেই, তার অর্থ উপার্জন করতে করতেই তার সময় চলে যায়। শিক্ষা লাভ করতে গেলে সময় দরকার, শ্রম দরকার, অর্থ দরকার, সেগুলো কিন্তু করার মতো অবস্থা অনেকেরই থাকে না, অনেক পরিবারে থাকে না। ফলে অনেক পরিবারের ছেলেমেয়েরা মনে করে যে পড়াশোনা করা তাদের কাছে এটা আরামের ব্যাপার, বিলাসের ব্যাপার। তারা পড়াশোনা করে, তারা বরঞ্চ ওই সময়টা কাজ করে, বিভিন্ন কাজ করে, চায়ের দোকানে কাজ করে, অন্যান্য রাজমিস্ত্রি কাজ করে। ফলে এখনো পর্যন্ত আমরা যে সবাইকে যে শিক্ষার অধীনে আনতে পেরেছি, বিশেষ করে প্রথাগত শিক্ষা, যেটা বাধ্যতামূলক শিক্ষা, যে শিক্ষাটা সর্বজনীন, সবার জন্য যে শিক্ষাটা, 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা যে বাধ্যতামূলক, সেই শিক্ষার অধীনে সবাইকে যে আনতে পেরেছি তাও নয়। কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, এটা দূরের ব্যাপার। মিনিমাম 8 পর্যন্ত পড়তে বাধ্যতামূলক শিক্ষা দিতেও আমরা কিন্তু পারছি না, সবাই লাভ করতে পারছে না। অনেকে ঢোকার সুযোগ পাচ্ছে না, শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না, অনেকে শিক্ষা লাভ করতে এসে তারা বিভিন্ন কারণে বেরিয়ে যাচ্ছে। ফলে এই যে একটা এবং এই যে ছেলেমেয়েরা যারা শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না, বা সুযোগ পেয়েও পূর্ণ করতে পারছে না, এদের পার্সেন্টেজ কিন্তু খুব একটা কম নয়, কিন্তু যথেষ্ট অনেক বেশি, অনেকটাই পার্সেন্টেজ। এই ধরনের শিক্ষার্থী বা শিশু কিন্তু আমাদের দেশে অনেক আছে।
তাদের নিয়ে কিন্তু অনেক দেশ ভাবে না, কিন্তু আমাদের দেশ ভাবে। আমাদের দেশে সরকার কিন্তু এই ধরনের শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যাবে, যারা শিক্ষালাভে আদৌ সুযোগ পাচ্ছে না বা শিক্ষালাভের সুযোগ পেয়েও যারা শিক্ষালাভ করতে পারেনি আর্থসামাজিক কারণে, তাদেরকে পুনরায় কিভাবে শিক্ষা দেওয়া যায়, পুনরায় তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় তা নিয়ে কিন্তু বিভিন্ন ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। মানে প্রথাগত শিক্ষার বাইরে বা প্রাথমিক শিক্ষার বাইরে অপ্রথাগত শিক্ষা ব্যবস্থা হিসেবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আগে শুনেছি 11-এ যে শিক্ষার 3টে রূপ, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা, একটা প্রথাগত শিক্ষা, আর একটা অপ্রথাগত শিক্ষা। ঠিক আছে, অপ্রথাগত শিক্ষার সুবিধা কি? এখানে কাজ করতে করতে শিক্ষা লাভ করা যায়, বিভিন্ন কাজ করতে করতে কিন্তু শিক্ষা লাভ করা যায়। ঠিক আছে, জীবিকা অর্জন করতে করতে শিক্ষা লাভ করা যাবে, নির্দিষ্ট টাইম নেই, নির্দিষ্ট সময় নেই, হ্যাঁ, যে কোনো সময় শিক্ষা লাভ করা যায়। ঠিক আছে, এটা একটা সুবিধা। ফলে সরকার কি করেছে, এই যারা তোমার এই শিক্ষা লাভের সুযোগ পায়নি বা শিক্ষা লাভের সুযোগ পেয়ে কিন্তু কমপ্লিট করতে পারেনি, তাদের জন্য কিন্তু অপ্রথাগত শিক্ষার বিভিন্ন ব্যবস্থা কিন্তু আমাদের দেশের জাতীয় সরকার কিন্তু করেছে। ঠিক আছে, এবং কি কি ব্যবস্থা করেছে, মানে অতিরিক্ত কি ব্যবস্থা নিয়েছে সেগুলো আমরা জানি। প্রথম কথা, তিন রকম ব্যবস্থা নিয়েছে। প্রথমত হচ্ছে এক ধরনের শিক্ষা কেন্দ্র তৈরি করেছে, যেগুলি শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয় যারা আদৌ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেনি বা যারা 2-1 বছর বিদ্যালয়ে পড়ার পর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না করে বিদ্যালয় ত্যাগ করেছে। এইরকম ধরনের শিশু, যারা আদৌ প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পায়নি বা যারা 2-1 বছর পড়ে আর পড়াশোনার সুযোগ পায়নি, মানে আর্থসামাজিক কারণে পড়াশোনার আঙিনা থেকে বেরিয়ে গেছে, এরকম ধরনের শিক্ষার্থীদের জন্য কিন্তু সরকার এক ধরনের শিক্ষা কেন্দ্র তৈরি করেছে। 2 নম্বর কারের জন্য দ্বিতীয়ত এক ধরনের শিক্ষা কেন্দ্র আছে, যেখানে যেসব শিশুকন্যা বা মহিলা অর্থনৈতিক বা সামাজিক কারণে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেনি তাদের, বিশেষ করে মহিলাদের, নারী সমাজ, মানে আমাদের দেশে দেখবে, আমাদের দেশে অনেক নারী বা মহিলা যারা কিন্তু শিক্ষা লাভের মানে ইচ্ছা আছে, কিন্তু সামাজিক কারণে ঘর থেকে বেরোতে পারে না, রক্ষণশীল সমাজ, ঠিক আছে, বা বাড়ি পরিবারের লোকেরা বেরোতে দেয় না, এরা অনেক ছেলে মেয়ে, মানে মহিলা বা কন্যারা, তারা কিন্তু শিক্ষা লাভের ইচ্ছা থাকলেও অর্থসামাজিক কারণে, বিশেষ করে সামাজিক কারণে তারা কিন্তু শিক্ষার সুযোগ পায়নি। তাদের জন্য বিদ্যালয় তৈরি করবে, সেখানে শুধু মহিলা বা নারীরা পড়বে। আর তৃতীয় এক ধরনের আছে, যেখানে মানুষ বিশেষ অর্থনৈতিক কারণে কোনো বিশেষ জীবিকা গ্রহণে বাধ্য হয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা এই কেন্দ্রগুলির জন্য। এটা কারের জন্য না, যারা আছে কিন্তু মানে অর্থনৈতিক কারণে জীবিকা অর্জন যাদের করতে হচ্ছে, তারা শিক্ষা লাভ করতে পারছে না, মানে জীবিকা অর্জনের জন্য তারা শিক্ষা লাভ করতে পারছে না। এরা অনেক মানুষ আমাদের দেশে আছে যারা জীবিকা অর্জন, মানে নিজেদের পেট চালানোর জন্য তারা শিক্ষা লাভ করতে পারেনি বা করতে পারছে না, তাদের জন্য সরকার অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই 3 ধরনের অতিরিক্ত কৌশল কিন্তু সরকার গ্রহণ করেছে। ঠিক আছে, প্রথমত এইটা আবার বলছি, যারা কাদের জন্য, যারা একদমই শিক্ষা লাভের সুযোগ পায়নি বা 2-1 বছর পড়াশোনা করে তারপরে আর শিক্ষা লাভের সুযোগ পায়নি, তাদের জন্য। 2 নম্বরে যে সকল শিশুকন্যা বা মহিলারা আর্থসামাজিক কারণে শিক্ষা লাভের সুযোগ পায়নি, তাদের জন্য। আর তৃতীয়ত হচ্ছে যে সকল মানুষরা অর্থনৈতিক কারণে, মানে মেনলি দারিদ্রতার কারণে, দরিদ্র হওয়ার কারণে যারা জীবিকা গ্রহণ করতে বাধ্য হয়েছে, জীবিকা গ্রহণ করার জন্য তারা পেশায় যোগদান করতে বাধ্য হয়েছে, তাদেরও কিন্তু তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে। এই 3টে উদ্দেশ্যে কিন্তু সরকার অতিরিক্ত কিছু কৌশল ব্যবহার করেছে। তাহলে কটা উদ্দেশ্য না? 3টে উদ্দেশ্য। তাহলে লিখে রাখো। তাহলে একটা প্রশ্ন তোমাদের দিই, যে কি কি উদ্দেশ্যে সরকার বা কি কি অতিরিক্ত কৌশল, কি কি উদ্দেশ্যে বা কি অতিরিক্ত কৌশল সরকার সর্বজনীন শিক্ষার জন্য গ্রহণ করেছে? কি কি উদ্দেশ্যে বা কি অতিরিক্ত কৌশল সরকার সর্বজনীন শিক্ষার প্রসারের জন্য গ্রহণ করেছে? ঠিক আছে, এই যে কেন্দ্রগুলো, এই 3টে যে কেন্দ্র, এদের মূল উদ্দেশ্য হলো দেশের প্রাথমিক শিক্ষা শূন্যস্থান পূরণ করা, জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার উদ্দেশ্যে সরকারি কেন্দ্রগুলি। সবাই আগে প্রশ্ন বলে দিয়েছি। এবার কি কি উদ্দেশ্যে বা কি কি কারণে আর কি সরকার
কি ধরনের সর্বজনীন শিক্ষাকে সর্বজনীন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই 3টে ব্যবস্থা গ্রহণ করেছে। ঠিক আছে, এই 3টে ব্যবস্থা। এই কর্মসূচিগুলোর মধ্যে প্রধান হলো বয়স্ক শিক্ষা কর্মসূচি, জাতীয় সাক্ষরতা কর্মসূচি আর সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। এই যে কেন্দ্রগুলোর মধ্যে, এই কেন্দ্রগুলির মধ্যে প্রধান হচ্ছে কি বয়স্ক শিক্ষা কর্মসূচি, জাতীয় সাক্ষরতা কর্মসূচি আর সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। এই 3টে মেন ব্যবস্থা সরকার নিয়েছে। ঠিক আছে, তাহলে সরকার 3টে মেন ব্যবস্থা কি নিয়েছে? বয়স্ক শিক্ষা কর্মসূচি, জাতীয় সাক্ষরতা কর্মসূচি আর সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। তাহলে লেখো, আরেকটা প্রশ্ন লেখো যে ভারতবর্ষে শিক্ষাকে সর্বজনীন করার উদ্দেশ্যে সরকার কি প্রধান কর্মসূচি গ্রহণ করেছে? 1 নম্বর হচ্ছে বয়স্ক শিক্ষা কর্মসূচি, 2 নম্বর জাতীয় সাক্ষরতা কর্মসূচি আর 3 নম্বর সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। তোমরা বারবার বলছি, এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, প্রশ্নগুলোর উত্তর লিখে ছবি তুলে আমাকে পার্সোনালি পাঠাবে কিন্তু। ঠিক আছে, তোমার কাজে প্রথমে এই যে ভিডিওটা আমি প্রকাশ করেছি, এটা প্রথমে দেখবে, দেখে তোমরা বই পড়বে, বই পড়ে সেই বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর লিখে ছবি তুলে আমাকে পাঠাবে। ঠিক আছে, এছাড়া বইটা পড়বে। এবার দেখি আমার প্রথম যে কর্মসূচি বয়স্ক শিক্ষা কর্মসূচি, জিনিসটা কি আমরা দেখি। প্রথমে বয়স্ক শিক্ষা কর্মসূচি কি জিনিসটা কি প্রথম দেখতে হবে, এর একটা ব্যাকগ্রাউন্ডটা আমার দেখতে হবে যে যখন দেশ স্বাধীন হলো, 1947 সালে দেশ স্বাধীন হলো, তখন দেশে মাত্র শিক্ষিত ব্যক্তির হার ছিল মাত্র 15%। ভাবো, তখনকার সময় আমাদের দেশে শিক্ষিত ব্যক্তির হার 15%, মানে 100 জনের ভেতরে 15 জন শিক্ষিত, বাকি 85 জন অশিক্ষিত বা নিরক্ষর। এরকম একটা পটভূমি, এরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে সরকার বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করলো। শুধুমাত্র বয়স্ক নাগরিকদের বিচার করলে, তখন যদি শুধুমাত্র যারা বয়স্ক তাদের যদি বিচার করা হয়, মানে বাচ্চাদের বাদ দাও, শুধু বয়স্কদের বিচার করলে তার মধ্যে শতকরা 10 জন শিক্ষিত। বয়স্ক যদি 100 জন থাকে, তার মধ্যে 10 জন শিক্ষিত, 90 জন অশিক্ষিত। এরকম একটা পরিস্থিতি, মানে দেশের প্রায় 90% মানুষ তখন নিরক্ষর। এরকম একটা পরিস্থিতি। তাই স্বাধীনতা লাভের পরই তদানীন্তন জাতীয় সরকার সর্বস্তরে শিক্ষার প্রসার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন, যাকে বলা হয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। এই পটভূমিকায় এই যে 90% মানুষ, দেশের 90% মানুষ যে অশিক্ষিত, সেই অশিক্ষিত মানুষদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য সরকার যে কর্মসূচি গ্রহণ করেছিল তাকেই বলা হচ্ছে বয়স্ক শিক্ষা কর্মসূচি। ঠিক আছে, তারা বয়স্ক শিক্ষা কর্মসূচি কখন গ্রহণ করেন না, 1947 সালে পরে দেশের প্রায় দেখা গেল দেশের প্রায় 90% মানুষ কিন্তু অশিক্ষিত বা নিরক্ষর। তাই স্বাধীনতার পরে সেই 90% মানুষের মধ্যে শিক্ষার প্রসারের জন্য সরকার যে ব্যাপক হারে যে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাকেই বলা হচ্ছে বয়স্ক শিক্ষা কর্মসূচি। ঠিক আছে, একটা প্রশ্ন লেখো, প্রশ্ন আছে বয়স্ক শিক্ষা কর্মসূচি কাকে বলে? বয়স্ক শিক্ষা কর্মসূচি কাকে বলে? কিন্তু এটাকে বয়স্ক শিক্ষা কর্মসূচি বলতে অনেকেরই অসুবিধা আছে। এই কর্মসূচিটাকে বয়স্ক শিক্ষা কর্মসূচি বলতে অনেকেরই সমস্যা আছে এবং অনেকেই বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। কেন জানিয়েছেন? কারণ কেউ কেউ বলছে 1 বছরের মধ্যে নতুন সরকার অনুভব করলেন, সাধারণত এটা করার পরে সরকার অনুভব করলো যে স্বাধীন দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নিরক্ষরতা দূর করা বয়স্ক শিক্ষার উদ্দেশ্যে শুধুমাত্র অর্থহীন সাক্ষরতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাক্ষরতার সঙ্গে সঙ্গে দেশের প্রত্যেক নাগরিককে সুনাগরিক হওয়ার শিক্ষাও দিতে হবে। মানে বলছে শুধুমাত্র স্বাক্ষর মানে নিরক্ষর মানুষকে, যাদের অক্ষর জ্ঞান নেই তাদেরকে স্বাক্ষর করে লাভ নেই, তাদেরকে সাক্ষরতার পাশাপাশি তাদেরকে দেশের সুনাগরিক হওয়ার শিক্ষাও দিতে হবে, যাতে তারা শুধু স্বাক্ষর হবে তা নয়, শুধু স্বাক্ষর হয়ে কোনো লাভ নেই। শুধু স্বাক্ষর মানে শুধু অক্ষর লিখতে শেখা, এইটা হয়ে লাভ নেই। বলছে এর পাশাপাশি তাদেরকে সুনাগরিক হওয়ার শিক্ষাও দিতে হবে। শুধু বয়স্ক শিক্ষার মাধ্যমে শুধুমাত্র যে তাদেরকে স্বাক্ষর করা হবে নিরক্ষর তা নয় কিন্তু।
তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা সুনাগরিক হতে পারে, তারা দেশের যাতে তারা সুনাগরিক হতে পারে। 2 নম্বর কি, অজ্ঞান বা তথাকথিত শিক্ষার সঙ্গে নাগরিকদের স্বাস্থ্য রক্ষার ব্যাপারেও শিক্ষিত করা প্রয়োজন। শুধু সুনাগরিক হলে হবে না, তাদেরকে যে নিজেদের স্বাস্থ্যটা কিভাবে রক্ষা করতে হবে সেই শিক্ষাও কিন্তু দেওয়া উচিত, বলছে সেই শিক্ষা দিতে হবে। তাহলে বয়স্ক শিক্ষা কর্মসূচিতে শুধু নিরক্ষর ব্যক্তি স্বাক্ষর বা সুনাগরিক তা না, তাদেরকে স্বাস্থ্য রক্ষার ব্যাপারেও কিন্তু শিক্ষা দিতে। যেমন ধরো এখন করোনার সময় আমাদের কি হচ্ছে, করোনার সময় সরকার দেখবে বিভিন্নভাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদেরকে স্বাস্থ্যসম্মত শিক্ষা দিচ্ছে যে করোনা বিধি মেনে চলুন, এই নিয়মগুলো মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, বাইরে মানে বিশেষ কারণ ছাড়া বাইরে বেরোবেন না। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। হ্যাঁ, ঘন জল খান, ঠিক আছে, পেট খালি রাখবেন না, এই যে কথাগুলো সরকার বলছে এগুলো স্বাস্থ্য শিক্ষা। আর তখনকার দিন আরো অবস্থা খারাপ, আমরা তবু তো এখন জানি এগুলো, এই স্বাস্থ্য শিক্ষা আমাদের কিছুটা আছে, তখন আরো ছিল না। বলে বয়স্ক শিক্ষা বলছে শুধুমাত্র স্বাক্ষর করলে হবে না, শুধুমাত্র সুনাগরিক শিক্ষা দিলে হবে না, তাদেরকে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। অর্থাৎ বয়স্ক শিক্ষার মধ্যে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারটাও ঢুকে যাচ্ছে, ঠিক আছে, স্বাস্থ্য রক্ষার ব্যাপারে শিক্ষিত করা প্রয়োজন। তাছাড়া যেসব বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলি প্রয়োগে দৈনন্দিন জীবনে মানকে সহজ এবং উন্নত করা যায় সেগুলি সম্পর্কে ধারণাও বয়স্ক নাগরিকদের দিতে হবে। যেগুলো বৈজ্ঞানিক সিদ্ধান্ত, বৈজ্ঞানিক নিয়ম, যেগুলো মানলে আমাদের জীবনযাপনের মান উন্নত হবে, সেগুলোও কিন্তু তাদেরকে শেখাতে হবে। তখনকার মানুষের জীবনযাত্রার মান খুব নিম্নমানের ছিল। স্বাধীনতার সময় যদি আমরা দেখি ভারতের প্রায় 90% মানুষ তখন নিরক্ষর, মানে স্বাভাবিকভাবেই তখন আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান ছিল খুব নিম্নমানের। এই জন্য বলছে এই বয়স্ক শিক্ষার পাশাপাশি তাদের বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলি প্রয়োগে দৈনন্দিন জীবনযাত্রার মানকে সহজে উন্নত করা যায় সেগুলি সম্পর্কে ধারণাও তাদেরকে দিতে হবে। তাহলে শুধুমাত্র স্বাক্ষর করে লাভ নেই। 2 নম্বর হচ্ছে নাগরিকতা শিক্ষা দিতে হবে, সুনাগরিকতা। 3 নম্বর স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। আর 4 নম্বর এমন কিছু বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রয়োগ করতে শেখাতে হবে যেগুলির প্রয়োগের ফলে আমার তখনকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ এবং উন্নত করা যায়, সেগুলি শিক্ষা দিতে হবে। আবার একটি গণতান্ত্রিক সমাজে আদর্শ নাগরিক হিসাবে বিবেচিত হওয়ার জন্য প্রত্যেককে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সেগুলি সুষ্ঠুভাবে পালন করতে হবে। এটাও একটা কাজ যে আমার একটা গণতান্ত্রিক দেশে একজন সফল নাগরিক হতে গেলে আমাদের যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, দেশের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য, নিজের প্রতি দায়িত্ব কর্তব্য, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য, সেগুলোও কিন্তু আমাদের শেখা দরকার, সেগুলো তখনকার মানুষের শেখানো দরকার ছিল, ঠিক আছে। তাহলে শুধু বয়স্ক শিক্ষা শুধু নিরক্ষর থেকে স্বাক্ষর করলে হবে না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদেরকে শেখাতে হবে। লাস্টটা কি, গণতান্ত্রিক সমাজে বাস করতে গেলে আমাদেরকে যে আদর্শ নাগরিক হিসাবে যে দায়িত্ব কর্তব্যগুলো আমাদের জানা উচিত বা যেগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত, সেগুলো কিন্তু আমাদেরকে শেখানো দরকার। সুতরাং তথাকথিত বয়স্ক শিক্ষার মাধ্যমে তথাকথিত নিরক্ষরতা দূর করা গেলেও নিরক্ষরতা সামাজিক তথা রাষ্ট্রদিক থেকে উপযুক্ত শিক্ষিত করা তোলা যাবে না। শুধুমাত্র তোমার নিরক্ষরতা দূর করলেই হবে না, এর দ্বারা কিন্তু শিক্ষার্থীরা রাষ্ট্রের উপযুক্ত নাগরিক হতে পারবে না। জন্য সিএবি কথা আমরা শুনেছি, সিএবি অনুভব করেছিল যে বয়স্ক শিক্ষা নাম পরিবর্তন করে তারা নাম রাখলো সমাজ শিক্ষা কর্মসূচি। এখানে সবকিছু শুধুমাত্র নিরক্ষর ব্যক্তি শিক্ষিত করলে হবে না, নিরক্ষরকে স্বাক্ষর করলে হবে না, তাদেরকে এই সমস্ত এক্ষুনি যেগুলো আলোচনা করলো এই সবগুলো শিক্ষা তাকে দিতে হবে, সব বিষয়ে শিক্ষা দিতে হবে। অতএব শুধুমাত্র বয়স্ক শিক্ষা এই নামটা রাখা যাবে না, বয়স্ক শিক্ষা নামটা রাখা যাবে না। নামটা কি পরিবর্তন করলো, পরিবর্তন করে দিল সমাজ শিক্ষা কর্মসূচি। কি নাম দেওয়া হলো, সমাজ শিক্ষা কর্মসূচি। বয়স্ক শিক্ষা নামটা পরিবর্তন হয়ে কি নাম রাখা হলো, সমাজ শিক্ষা কর্মসূচি। তাহলে সিএবি তার নামটা পরিবর্তন কে করলো, সিএবি বা কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ। আর তোমরা একটা প্রশ্ন লিখে নাও যে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সিএবি, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সিএবি বয়স্ক শিক্ষা নাম পরিবর্তন করে কি নাম রাখলো, ঠিক আছে। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সিএবি সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন বয়স্ক শিক্ষা নাম পরিবর্তন করে কি নাম রাখলো সেটা তোমরা পড়বে, ঠিক আছে।
নামটা পরিবর্তন করে কি হলো, সমাজ শিক্ষা কর্মসূচি। ঠিক আছে, এবারে দেখি আমরা ইউনেস্কো কি বলতে, ইউনেস্কো শিক্ষার ইউনেস্কো কি বলছে, বলছে একজন বয়স্ক মানুষ শুধুমাত্র লিখতে পড়তে শিখলেই তাকে শিক্ষিত বলা হবে না। ইউনেস্কো এই সম্পর্কে বলছে, এই এখন যেটা আলোচনা হলো সেই সম্পর্কে ইউনেস্কো কি বলছে দেখো, বলছে একজন বয়স্ক মানুষ শুধুমাত্র লিখতে পড়তে শিখলেই তাকে শিক্ষিত বলা যাবে না। যে মানুষ সমাজে সফলে বসবাস করার জন্য যেসব কাজগুলি সম্পাদন করতে হয় সেগুলির সঙ্গে যুক্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এবং সেই জ্ঞান ও দক্ষতাগুলিকে তার নিজের এবং সমাজের উন্নয়নে ব্যবহার করতে পারবে, তখন তাকেই বলা হবে শিক্ষিত মানুষ। তাহলে শিক্ষিত মানুষ বলতে শুধুমাত্র লিখতে পড়তে পারা মানুষকে কিন্তু শিক্ষিত মানুষ বলা যাবে না। এটা কেউ বলছে, ইউনেস্কো বলছে। ইউনেস্কো নাম তোমরা প্রত্যেকেই শুনেছ। ঠিক আছে, ইউনেস্কো একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংস্থা। তারা বলছে যে একজন শিক্ষিত, একজন মানে লিখতে পড়তে শিখলে তাকে শিক্ষিত বলা যাবে না। শিক্ষিত মানুষ কাকে বলা যাবে, যে মানুষ সমাজে সফলভাবে বসবাস করার জন্য যেসব কাজগুলি সম্পাদন করতে হয় সেগুলির সঙ্গে যুক্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এবং সেই জ্ঞান দক্ষতাগুলিকে তার নিজের এবং সমাজের উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হবে, তখন তাকে বলা হবে শিক্ষিত মানুষ। ঠিক আছে, তাহলে এটা এই সংজ্ঞাটা কে দিয়েছে বলো দেখি, ইউনেস্কো দিয়েছে। কে দিয়েছে, ইউনেস্কো। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন তোমরা লেখো, আমি আগেও বলছি আবার বলছি, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আমাকে লিখে ছবি তুলে পাঠাবে, তাহলেই বলো তোমরা পড়াশোনা করছো। ঠিক আছে, আর আমাদের এই যে ভিডিও করছি আমরা কিন্তু কষ্ট হচ্ছে আমাদের। যাই হোক, তাহলে লেখো ইউনেস্কো প্রশ্নটা লেখো, ইউনেস্কো কর্তৃক প্রদত্ত, ইউনেস্কো কর্তৃক প্রদত্ত কর্তৃক প্রদত্ত শিক্ষিত মানুষ এর সংজ্ঞাটি উল্লেখ করো। ইউনেস্কো কর্তৃক প্রদত্ত শিক্ষিত মানুষ এর সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক আছে, এটা গেল তোমাদের, এটা হচ্ছে তোমার আমি একটা শিক্ষিত মানুষের সংজ্ঞা লেখার কথা তোমাদের বললাম, তোমরা লিখে আমাকে দেখাবে। এরপরে আমরা যে এখন বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষা এটা পড়ছিলাম, ঠিক আছে, পড়লাম যে কেন এটা তৈরি করা হলো, তার উদ্দেশ্যগুলো দেখবো। এবার আমরা বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষার উদ্দেশ্যগুলো আমরা দেখব। বলছে উদ্দেশ্য 1 নম্বর কি বলছে, যে বয়স্ক নাগরিকগণ প্রাথমিক শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেনি, আংশিকভাবে গ্রহণ করলো, দীর্ঘ সময়ের ব্যবধানে সবকিছু ভুলে গেছে, তাদের লেখাপড়া এবং গণনা সম্পর্কে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা ওই শিক্ষার উদ্দেশ্য। তাহলে বলছি কি, যে নাগরিকরা প্রাথমিক শিক্ষার সুযোগ পায়নি বা আংশিকভাবে পেলেও দীর্ঘ সময়ের ব্যবধানে সবকিছু ভুলে গেছে, সবকিছু মানে কি, লেখা পড়া গণনা সব ভুলে গেছে, তাদের শিক্ষাদান করা, তাদের পুনরায় তাদেরকে শিক্ষাদান করা এই শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, এই শিক্ষা একটা উদ্দেশ্য, বোঝা গেল নিশ্চয়ই। 2 নম্বর উদ্দেশ্য কি, বয়স্ক নাগরিকদের নাগরিকতার অর্থ ও তাৎপর্য সম্পর্কে সচেতন করা এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিচালন নীতি সম্পর্কে তাদের সঠিকভাবে অবগত করা বয়স্ক শিক্ষার উদ্দেশ্য। 2 নম্বরে কি, নাগরিকদেরকে, নাগরিক কারা, যারা দেশের মানুষ, তাই আমরা নাগরিক, তুমি নাগরিক, সবাই নাগরিক। বয়স্ক নাগরিক, নাগরিকতার অর্থ, নাগরিকতা বলতে কি বোঝে, নাগরিকতা কাকে বলে, তার তাৎপর্য কি, এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিচালন নীতি সম্পর্কে, এই যে আমাদের দেশে যে সমাজ ব্যবস্থাটা চলছে, এই সমাজ ব্যবস্থা কিভাবে চলছে সেই সম্পর্কে তাদেরকে অবগত করা এই শিক্ষার উদ্দেশ্য। মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোই কিন্তু এর উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি। 3 নম্বর কি, বয়স্ক নাগরিকদের সাক্ষাৎকারের প্রয়োজনীয় কতগুলি ব্যক্তিগত সামুদায়িক স্বাস্থ্যবিধির সঙ্গে পরিচিত করা এবং ওই ব্যক্তিগত সামুদায়িক স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা বয়স্ক শিক্ষা উদ্দেশ্য। এখানেও বলা যায়, এখানে স্বাস্থ্য শিক্ষার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে এই যে স্বাস্থ্য শিক্ষার কথা তোমার বলেছিল, এই যে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য রক্ষার ব্যাপারে, মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কিন্তু ওগুলোই, মানে সেগুলোই উদ্দেশ্য, যে নাগরিকদের সঙ্গে প্রয়োজনীয় কতগুলি ব্যক্তিগত সামুদায়িক স্বাস্থ্যবিধির সঙ্গে পরিচিত করা বা স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য নিয়ম, কিভাবে
স্বাস্থ্য রক্ষা করা যাবে সেই নিয়মগুলোকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি, যেগুলোর সঙ্গে পরিচিত করা এবং ওই ব্যক্তিগত ও সামুদায়িক স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা বয়স্ক শিক্ষা উদ্দেশ্য। আর স্বাস্থ্য রক্ষা করতে গেলে কি দায়িত্ব কি কর্তব্য পালন করতে হবে সেগুলো সম্পর্কে সচেতন করে তোলা এই শিক্ষা উদ্দেশ্য। 4 নম্বর কি, ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা থাকা বাঞ্ছনীয়। এই ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা পরোক্ষভাবে সমাজের উন্নয়নেও সহায়তা করে। তাই বয়স্ক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আধুনিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে ব্যক্তি তার বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত হয় সেই উপযোগী। মানে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের আর্থিক নিরাপত্তা খুব প্রয়োজন। সবচেয়ে বড় দরকার হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। হ্যাঁ, আমাদের জীবনের নিরাপত্তা বলতে সবচেয়ে বড় যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। টাকা যে না থাকে আমাদের কিছুই নেই হিসেব মতো। তা সেইটা কিভাবে উপার্জন করতে হবে আধুনিক বিজ্ঞান, অ্যাকচুয়ালি এখানেও এই কথাটা এখানে আলোচনা করা হয়েছে, আগে তো অনেক বলেছি। সেই কেমন কিছু বিজ্ঞানসম্মত জ্ঞান শিখিয়ে দেওয়া যেগুলোকে কাজে লাগিয়ে যে শিক্ষার্থীরা বৃত্তিমূলক দক্ষতা অর্জন করবে, সেটা বয়স্ক শিক্ষাটা উদ্দেশ্য। যে বৃত্তিমূলক দক্ষতা অর্জন যার ফলে জীবিকা অর্জন করতে পারবে সেই শিক্ষা লাভ দান করা এটা উদ্দেশ্য। 5 নম্বর কি, বয়স্ক শিক্ষা নাগরিকরা যাতে তাদের অবসরকালে সুষ্ঠুভাবে ব্যাপন করতে পারে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এটা জাতীয় কর্তব্য। তাই বয়স্ক শিক্ষা অপর উদ্দেশ্য হলো তাদের সৌন্দর্য সম্ভব ক্ষমতা ও সাংস্কৃতিক মানসিকতা বিকাশ হবে। মানে অবসর জীবনে আমরা কি করি, বিভিন্ন সৌন্দর্যমূলক কাজ করি, বিভিন্ন সংস্কৃতিমূলক কাজ করি, সেগুলো শেখানো যাতে অবসর টাইমটা ভালোভাবে কাটাতে পারে, যাতে অবসর টাইমটা আমরা ভালোভাবে কাটাতে পারে, বয়স্ক অনেকে ভালোভাবে কাটাতে পারে, সেই কাজেও তাদেরকে সাহায্য করা হচ্ছে এই শিক্ষা উদ্দেশ্য। আর 6 নম্বর হচ্ছে কি, ভারতের মতো বহু কৃষি সম্পন্ন দেশে জাতীয় সংহতি বজায় রক্ষা করা। জাতীয় সংহতি বা ঐক্য আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের দেশ বৈচিত্র্যপূর্ণ দেশ, বহু সংস্কৃতির দেশ, বহু ধর্মের দেশ, বহু ভাষাভাষীর দেশ। এখানে জাতীয় সংহতি বা ঐক্য রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় সংহতি বা ঐক্য রক্ষা করাটা বা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেইটা বজায় রাখতে গেলে আমাদেরকে শিক্ষিত হতে হবে যে কীভাবে বজায় রাখা যাবে, কীভাবে সংহতি বজায় থাকবে দেশের, কীভাবে ঐক্য বজায় থাকবে। সেই শিক্ষাটা বয়স্ক শিক্ষার উদ্দেশ্য, যে জাতীয় সংহতি বজায় রাখার শিক্ষা দান করা। কীভাবে জাতীয় সংহতি বা জাতীয় ঐক্য বজায় রাখা, ভারতবর্ষের মতো দেশে এইটা বজায় রাখতে গেলে কিন্তু শিক্ষা দরকার। এই শিক্ষাটাও কিন্তু একটা উদ্দেশ্য। এগুলো গেল বয়স্ক শিক্ষার উদ্দেশ্য, ঠিক আছে, প্রত্যেকটাই উদ্দেশ্য, ঠিক আছে। জাতীয় স্বার্থে তাদের শিক্ষা গ্রহণ করা মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এই উদ্দেশ্যগুলো দেখে মনে করা হচ্ছে যে শুধু নিজেদের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, জাতীয় স্বার্থে বা সামাজিক স্বার্থও কিন্তু আমাদের প্রত্যেকেরই শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক আছে, প্রত্যেকেরই শিক্ষা গ্রহণ করা দরকার, বুঝতে পারলে। এই গেল একটা বয়স্ক শিক্ষা কর্মসূচি বা সামাজিক। তোমার একটা প্রশ্ন লেখো যে বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি আলোচনা করো। বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি আলোচনা করো। বয়স্ক শিক্ষা প্রশ্নগুলো পরীক্ষা আসে তোমাদের, যেগুলো এখান থেকে আমি বলেছি, এখান থেকে মেনলি 4 নম্বরের প্রশ্ন আসে, 4 নম্বরের ছোট ছোট প্রশ্ন আসে, ঠিক আছে। এই 3টে 4টা থেকে 4 নম্বর প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটা অনেক সময় আসে যে বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই যে উদ্দেশ্যগুলো স্পষ্ট তোমাদের বইয়ে লেখা আছে, এখান থেকেই লিখতে হবে, ঠিক আছে। বয়স্ক শিক্ষা বা সমাজ শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি আলোচনা করো। এরপরে আর বেশি দীর্ঘায়িত আলোচনা করেনি এটা নিয়ে। এরপরে আমরা আরেকটা কর্মসূচিতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে জাতীয় সাক্ষরতা কর্মসূচি, জাতীয় বা ন্যাশনাল লিটারেসি প্রোগ্রাম বা জাতীয় সাক্ষরতা মিশন বলে এটাকে অনেকে জাতীয় সাক্ষরতা মিশন বলে। এর যে পটভূমিকাটা সেইটা যারা আলোচনা করে আজকে তোমার আলোচনা শেষ হবে। যেমন ধরো পটভূমিকা মানে কি, ইতিহাস, কেন এই কর্মসূচি গ্রহণ করা হলো সেইটা আমরা একটু আলোচনা করবো এখানে আজকে। বলছে দীর্ঘদিন বিদেশ শাসনে থাকাদিন ভারতের একটি উদারনৈতিক শিক্ষা ব্যবস্থা ঘটে। ভারতের উদারনৈতিক শিক্ষা ব্যবস্থা ছিল না। শাসক গোষ্ঠী ইংরেজরা কি করতো, নিজেদের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে শিক্ষিত করতো। হ্যাঁ, মানে সবাইকে শিক্ষিত করতো না, একটা মুষ্টিমেয় একটা কিছু সংখ্যক মানুষকে তারা শিক্ষিত করতো তাদের নিজেদের স্বার্থে, ঠিক আছে। নিজেদের যে ঔপনিবেশিক স্বার্থ, নিজেদের বাণিজ্যিক স্বার্থে তারা শিক্ষিত করতো। তখনকার শিক্ষার উদ্দেশ্য ছিল শাসক শ্রেণীর রাষ্ট্রের আর্থিক ভিত মজুত করা।
তারা নিজেদের ধান দেয়, নিজেদের অর্থনৈতিক ভিত্তিটা মজুত করে তারা শিক্ষিত করে, তাও সবাইকে না। ঠিক আছে, এই সংকীর্ণ দেশে সফল করার জন্য শিক্ষা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারে। এই শিক্ষা ইংরেজদের যে পরিচালিত শিক্ষা কিন্তু আমাদের টোটাল ভারতবর্ষের যে জনগণ তাদের সবার কাছে পৌঁছাতে পারেন। মুষ্টিমেয় কিছু সংখ্যামান, মুষ্টিমেয় মানে খুবই কম সংখ্যামান, ওই 10%। তোমরা এখানেই পড়েছো 10% মানুষ শিক্ষিত ছিল, 10% মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছেছিল। ঠিক আছে, ইংরেজরা পৌঁছে দিয়েছিল, বাকি 90% মানুষ কোনো রকম শিক্ষার সুযোগ পেত না, তাদের কাছে পৌঁছায়নি। সাধারণ জনগণ মানে 90% মানুষের কাছে পৌঁছায়। জাতীয় পরাধীনতার কালে তখনকার মহাত্মা গান্ধীজি নাম শুনেছি আমরা, জাতির জনক, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি তার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী আমরা জানি, নাম শুনেছি, কর্মকেন্দ্রিক শিক্ষা, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি কিছুটা আর্থসামাজিক চাহিদার সঙ্গে সম্পর্কিত, তিনি কিছুটা শিক্ষাটাকে কিছুটা আর্থসামাজিক চাহিদার সঙ্গে সম্পর্ক যুক্ত করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে ভারতবাসীকে শিক্ষিত করার একটা ইচ্ছা ওনার মধ্যে ছিল, কিন্তু তিনি পারেননি। ইংরেজ শাসনকালে বিভিন্ন প্রতিবন্ধকতার দরুন তিনি কিন্তু সেটা কাজটা পারেন। প্রাক স্বাধীনতা যুগে মানে স্বাধীনতার আগে দেশের নেতাগণও অনশিক্ষা সম্প্রদায়, তারা কিন্তু তৎকালীন আরো যারা নেতা ছিলেন, মহাত্মা গান্ধীজি ছাড়া আরও তো নেতা ছিলেন, তারাও চেষ্টা করেছিলেন গণশিক্ষা সম্প্রসারণের চেষ্টা, কিন্তু তারাও পারেনি। এটা স্বাধীনতার আগের ঘটনা। স্বাধীনতা লাভের পরে গিয়ে জাতীয় সরকার দেশের শিক্ষার এই দিকটি গুরুত্ব, স্বাধীনতা লাভের পর জাতীয় সরকার দেশের সর্বশ্রেণীর মানুষকে শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করেছিল। ফলে দেশের শিক্ষাযোগ্য শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য বহু সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। সঙ্গে সঙ্গে নিরক্ষর ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করে। তাছাড়া 14 বছর বয়স্ক পর্যন্ত শিশুদের জন্য নিঃশুল্ক আবশ্যিক শিক্ষার ব্যবস্থা, অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাধীন ভারতবর্ষের সরকার দেশের বিভিন্ন জায়গায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় তৈরি করেছিল। দেশের নিরক্ষর বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিটা গ্রহণ করেছিল। এছাড়াও কি করেছিল, সংবিধানে, ভারতীয় সংবিধানে 14 বছর বয়সকাল পর্যন্ত সকল শিশুর জন্য নিঃশুল্ক মানে কি বিনা বেতনে, বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছিল। এটা সংবিধানের একটা ধারা, 45 নম্বর ধারা। কিন্তু এইসব বহুমুখী ব্যবস্থা গ্রহণের ফলেও সত্ত্বেও দেশে শিক্ষার আশানুরূপ হয়েছিল বলে বলা যাবে না। এত কিছু করার পরেও কিন্তু দেশের শিক্ষা যে আশানুরূপ উন্নতি হয়েছে তা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এত ব্যবস্থা সরকার গ্রহণ করলো স্বাধীনতার পরে, বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করলো, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় তৈরি করলো, সংবিধানে 14 নম্বর মানে 55 নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর নিঃশুল্ক আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করলো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু শিক্ষার যে আশানুরূপ উন্নতি সেটা কিন্তু হয়নি। স্বাধীনতা লাভের প্রায় 20 বছর ধরে শিক্ষা কমিশন তার প্রাপ্ত তথ্য ভিত্তিতে মন্তব্য করেছেন। বলেছেন যে ইন্ডিয়া ওয়াজ মোর ইলিটারেট ইন 1961 দেন ইন 1951, মানে বলছে আরো বেড়ে গেছে। 61-তে 51 চেয়ে অনেক বেড়ে গেছে, শিক্ষিত নিরক্ষরের সংখ্যা বেড়ে গেছে। With the addition of about 36 million illiterates in 1966 and 20 million more illiterate than in 1960, মানে বেড়ে যাচ্ছে। 51 থেকে 61-তে 36 মিলিয়ন বেড়ে গেছে আগে যা ছিল, আবার তারপরে আরো বেড়ে গেছে। ঠিক আছে, 61 থেকে 66-তে আরো 20 মিলিয়ন বেড়ে গেছে, মানে কমছে না, দূরের কথা বেড়ে যাচ্ছে। This has happened when the unprecedented expansion of primary education and despite many illiteracy drives and programs. ঠিক আছে, বুঝতে পারলে? এটা বাড়ার কারণ বলছে মানে তোমার উন্নতিটা না হওয়ার কারণটা কি বলছে, উন্নতি মানে বেড়ে যাওয়ার কারণ বলছে দিস ওয়াজ হ্যাপেন্ড ডিসপাইট আনপ্রেসিডেন্টেড এক্সপেন্ডিচার, মানে যে প্রাইমারি স্কুলগুলো হয়েছে কোনো নিয়ম মেনে হয়নি, অ্যান্ড ডিসপাইট মেনি ইলিটারেসি ড্রাইভ, মানে উল্টে আরও বিভিন্ন যে সাক্ষরতা এগুলো সেগুলো কাজে লাগেনি, অকাজে বেশি হয়েছে।
এগুলোর মধ্যে যে অকাজের বেশি হয়েছে। এই মন্তব্য থেকে সহজে বলে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এমন একটি ত্রুটি থেকে গেছিল যার জন্য শিক্ষার সমগ্র দল পৌঁছতে পারেনি। এই কারণেই কিন্তু শিক্ষা মানে তোমার বিস্তার ঘটে এই ত্রুটিটা থাকার জন্য। মানে যে প্রাথমিক বিদ্যালয় হয়েছিল বা যে সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেগুলো কাজের চেয়ে অকাজ বেশি করেছিল, ঠিক আছে। ফলে যত দিন গিয়েছে নিরক্ষর ব্যক্তির সংখ্যা কমবে কোথায়, আরো বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কিন্তু এই এই সর্বশিক্ষা এই পরিস্থিতিতেই তোমার এই জাতীয় সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক এই পটভূমিকাতেই কিন্তু জাতীয় সাক্ষরতা কর্মসূচি 1968 সালে গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। আমরা এতদিন আলোচনা করবো, পরের দিন এই জাতীয় সাক্ষর কর্মসূচি বা জাতীয় সাক্ষর মিশনের উদ্দেশ্যগুলো পড়ব। আজকে তোমাদের যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো মোটামুটি হয়তো বুঝতে পেরেছো তোমরা। এছাড়া ভিডিওটা শুনবে ভালো করে, ঠিক আছে, আর তারপর বইটা পড়বে এবং যে প্রশ্নগুলো দিলাম সবচেয়ে বড় জিনিস যেটা, সেই প্রশ্নগুলোর উত্তর বই থেকেই লিখবে, নিজের ভাষায় লিখে আমাকে অবশ্যই দেখাবে প্রত্যেকে, ঠিক আছে। প্রত্যেকে অবশ্যই দেখাবে, তা নাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবো না তোমরা কতটা কি বুঝতে পারছো, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু লিখে দেখাবে।